সাগর মণ্ডল, নাম তো শোনাই হোগা। এবছর উচ্চ মাধ্যমিকে সাগর নবম স্থান অধিকার করেছে। নদিয়া জেলার শান্তিপুরের একটি ছোট্ট গ্রামে ওর বাড়ি। সাগর দাদার মতো আমরা যেন হতে পারি, আমরা লড়াই করতে পারি। ওর যুদ্ধটা, ওর লড়াইটা ছিল একটা অসম লড়াই। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে অর্থের যে বাধা সেটাকে অতিক্রম করে এই জায়গায় এসেছি। ছেলেকে পড়াশোনা করানোর জন্যই আমরা গুজরাটে, মানে ওর মা বাবা আমরা দুজনেই চলে গিয়েছিলাম। আমেদাবাদের হোটেলে তুই ঝাড়ু সাফাইয়ের কাজ করেছিস, মানে যে কাজটা বাবা মেইনলি করত। ফার্স্ট হয়েছে স্কুলে, আবার ওই রাজ্যের মধ্যে রান করবে সেটা আমরা বুঝতে পারিনি। মানে খুব কষ্ট করেই ও পড়াশোনা করেছে। আমার মতে বলে পড়াশোনার উদ্দেশ্য হলো শেখা। শিক্ষার উদ্দেশ্য কোনো সময় চাকরি করা হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য হলো জানা, নিজেকে আরো ডেভেলপ করা। সাগরের প্রত্যেকটা কথা একদম প্র্যাকটিক্যাল। কিন্তু একজন সমাজে উচ্চপদস্থ ব্যক্তি ফোন করলে একটা শুরু হয়ে যাচ্ছে। আমি যদি আয়েস হতে পারি, সাধারণ মানুষদের জন্য প্রকল্প, সাধারণ মানুষরাই করবে। নদিয়া জেলার শান্তিপুরের একটি ছোট্ট গ্রামে ওর বাড়ি, বেড়ে ওঠা। ওর যুদ্ধটা আসলে আর 5টা সাধারণ ছাত্রছাত্রীর মতো ছিল না। ওর যুদ্ধটা, ওর লড়াইটা ছিল একটা অসম লড়াই। আমরা আজকে কথা বলবো ওর সেই শেকল ছেঁড়ার ইতিবৃত্ত নিয়ে, কিভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে জীবন যুদ্ধের জয়ী নায়ক হয়ে উঠেছে সাগর। আজকে আমরা সেই কথাই বলতে চলেছি। সাগর, ওয়েলকাম টু এসওই বাংলা অ্যাচিভার্স ডায়েরিতে তোকে স্বাগত। আমরা মেইনলি আমাদের এই পর্বগুলোতে যেটা করছি সেটা হচ্ছে যারা এবছর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে, তাদের জীবন যুদ্ধের কথা, তাদের লড়াইয়ের কথা, তাদের স্বপ্ন সত্যি করার কথা, তাদের স্ট্র্যাটেজি, তাদের রুটিন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় যে যতজনের সাথে এই আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা তোর সাথে। তার কারণ বাকি 5টা ছাত্রছাত্রী বা 10টা ছাত্রছাত্রী যেভাবে পড়াশুনো করেছে সেখানে তুই ব্যতিক্রম। তোর লড়াইটা একটা অসম লড়াই ছিল। আমরা একে একে সেই কথাগুলোই বলবো এবং সেভাবেই আমাদের ছাত্রছাত্রী যারা আছে, মূলত এসওই বাংলাতে 9 to 12 সায়েন্সের ছাত্রছাত্রীরা পড়ে এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাংলা ইংলিশ পড়ে, তারা আশা করি তোর এই জীবন যুদ্ধ থেকে অনেক বেশি ইন্সপায়ার হবে, অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং লড়াইয়ের শক্তি পাবে। সাগর, সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, কখনো ভেবেছিলিস যে এইভাবে শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে পড়াশুনো করে তুই এত ভালো রেজাল্ট করবি? ভেবেছিলাম যে পরীক্ষা খুব ভালো হয়েছিল। পরীক্ষা দেওয়ার পর ভেবেছিলাম যে 480-র ওপরে বা 485-র কাছাকাছি নাম্বার হবে, তবে র্যাঙ্ক করব এটা ভাবতে পারিনি। তবে র্যাঙ্ক করে খুব ভালোই লাগছে। আচ্ছা, কেমন অনুভূতি র্যাঙ্ক করার পর এইরকম একটা জায়গা থেকে? যখন জানতে পারলাম যে র্যাঙ্ক করেছি, প্রেস কনফারেন্সে দেখলাম, তখন মানে টিভিতে দেখেছি। হ্যাঁ, টিভিতে দেখেছি। বাড়িতে কে কে ছিল তখন? তখন আমি তো গুজরাটে ছিলাম। আচ্ছা। মা কাজে গিয়েছিল, বাবাও কাজে বেরোবে, সেই টাইমে দেখেছি। তখন মানে অবাক হয়ে গেছিলাম এবং আনন্দে কেঁদে ফেলেছিলাম, আবেগে। একেবারেই আনন্দের কান্না বা আনন্দশ্রু তো খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সাগর, আমি আজ বেশি কথা বলবো না, আজ তোকেই কথা বলতে হবে। তার কারণ তোর এই গল্পটা তুই বললেই তবেই উপলব্ধি করতে পারবে মানুষ। তো আমি একেবারেই শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে তোর এই লড়াই, এই সম্পূর্ণ লড়াইটা নিয়ে ছোটবেলা থেকে একটু যদি ডিটেলসে আমাদের ছাত্রছাত্রীদেরকে বলিস। যদি ছোটবেলা থেকে ডিটেলসে বলতে হয়, এই যে নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর থেকে উঠে আসা বা যারা উঠে এসে জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের জন্মের পর থেকে তাদের লড়াইটা শুরু হয়ে যায়। কেননা ভালো স্কুল ভর্তি হওয়া, অর্থের অভাব, সমাজটা পুরোটাই অর্থনৈতিক কাঠামোর ওপরে দাঁড়িয়ে আছে। সব কিছুতেই অর্থ, ভালো থাকা, খাওয়া, পড়াশোনা, অর্থ। এবং আমরা জানি প্রথমে অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর শিক্ষা। তাই শিক্ষার ক্ষেত্রে অর্থটা মেন প্রাধান্য হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে অর্থের যে বাধা সেটাকে অতিক্রম করে এই জায়গায় এসেছি। তবে সব থেকে খারাপ সময় আসে তখনই যখন 2 দিদি আর আমি 1 ভাই। মাধ্যমিকের সময় ছোটদির বিয়ে হয় এবং বিয়েতে অনেক খরচ, তারপরে ধার দেনা হয়ে যায় এবং মানে আর্থিক সমস্যাটা মানে প্রকট হয়ে ওঠে। এবং মাধ্যমিক পরীক্ষার শেষে 11-এ ওঠা অনেক খরচ,
তাই 11-এ যে সংসার চালানো এবং পড়াশোনার খরচ জোগানোর জন্যই তারপরে মা বাবা এখানে এই তাঁতের শাড়ির কাজ করতো শান্তিপুরে। এই তাঁতের লকডাউনের পর থেকেই বাজার খারাপ অবস্থা হয় এবং কাজটা চলে যাওয়ার মতোই হয়, মানে সেমন হতো না। সেই জন্যে গুজরাটে মা বাবা চলে যান এবং মা বাবা এখানে থাকলে টাকার অভাবে হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করা যাবে না, আবার ওখানে চলে গেলে মা বাবাকে পড়াশোনার জন্য পাশে পাবো না। আমাকে যে কোনো দুটোর মধ্যে একটাকে স্যাক্রিফাইস করতে হবে। তাই লাস্টে ভাবা হলো যে আমি মা বাবাকে সাহস জোগালাম যে না তোমরা যাও, আমি ঠিক করব এবং ভালোই করব। একদম। মা বাবা গুজরাটে চলে যায়, ওখানে মা একটা প্রাইভেট হসপিটালে ঝাড়ু সাফাইয়ের কাজ করে, বাবা একটা হোটেলে ঝাড়ু সাফাইয়ের কাজ করে। আমি 11-12 একাই রান্না করে খেয়ে জামা কাপড় কেচে বাজার করে একাই পড়াশোনা করেছি। এইভাবেই এটাই আমার লড়াই, নিজে একা খেয়ে পড়াশোনা করে একা থেকে 2 বছর এই জায়গায় পৌঁছেছি এবং রাজ্যে 9ম হয়েছি। একেবারেই। সাগর, এই যে লড়াইয়ের ইন্সপিরেশন বা এই যে লড়াইয়ের ক্ষমতা, সেটা এলো কোত্থেকে? পরিশ্রম আর মনে প্রচণ্ড জেদ থাকলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, সাফল্য একদিন আসবেই। তাই আমি সবাইকে বলতে চাই, মানে যারা এটা দেখবে বা দেখছে, পরিশ্রম করতে হবে আর নিজের জেদ, নিজের কনফিডেন্স থাকতে হবে যে আমি এটা করবই, তাহলে কোনো বাধা হবে না, সাফল্যের শীর্ষে একদিন সে উঠবেই। একেবারেই। তোর স্কুল কোথায় ছিল? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, মানে ঘাট পার হয়ে আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কালনা মহারাজা হাই স্কুলে পড়তাম। আচ্ছা, এটা কি মাধ্যমিকের আগে থেকে না উচ্চ মাধ্যমিক? মাধ্যমিক দেওয়ার পরে আমি এখানে ভর্তি হই। আচ্ছা, মাধ্যমিকের আগে কোন স্কুল ছিল? নিসিংহপুর হাই স্কুল, আমাদের এই গ্রামেরই। মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? মাধ্যমিকে আমি 646 পেয়েছিলাম। 646 পেয়েছিলিস, সেখান থেকে কি মনস্থির করেছিলিস যে উচ্চ মাধ্যমিকে আমাকে আরো ভালো করতে হবে? হ্যাঁ, আরো ভালো করতে হবে তো অবশ্যই। একেবারেই। তো সাগরের সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল বেঙ্গলি, ইংলিশ তো কম্পালসারি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। প্রত্যেকটা সাবজেক্টে কেমন নাম্বার ছিল? বাংলায় 96, ইংলিশে 99, পলিটিক্যাল সায়েন্সে 96, জিওগ্রাফিতে 98, ইকোনমিক্সে 99, আর হিস্ট্রি তো 4 সাবজেক্ট। আচ্ছা, আর তোর মোটে নম্বর ছিল 488। এই যে লড়াই, তুই বললি মা এবং বাবা দুজনেই মাধ্যমিকের পর আমেদাবাদে গুজরাটে চলে গেল এবং ওখানে গিয়ে সাফাই কর্মী বা বিভিন্ন কাজে যুক্ত হলো। সম্পূর্ণ একা বাড়িতে থেকে নিজের রান্না বান্না করা, এই সমস্ত কিছু করে পড়াশুনো করা, এই যে জার্নিটা, এটা কেমন ছিল? তোর কখনো মনে হয়েছিল যে আমি হেরে যাচ্ছি, আমি আর হয়তো পারবো না? না, কোন মানসিক শক্তি থেকে এই লড়াইটা তুই লড়ছিলিস? এমন তো মনে হয়েছিলই, কারণ নিজেকে এমন একটা গণ্ডির মধ্যে পড়ে গেছিলাম বা এমন একটা পরিস্থিতি সামনে এসেছিল, তখনই মনে হচ্ছিল যে জীবনে কোনো প্রোগ্রেস হচ্ছে না বা আমি কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাহলে এই লড়াইটা কি ঠিক? এটা কি ঠিক হচ্ছে? এর কি ভালো এফেক্ট কি পরে পড়তে পারে বা ভালো কিছু হতে পারে? এই নিয়ে মনে একটা সংশয় ছিল এবং নিজেকে বেস্ট দিয়ে ওই পরিস্থিতিকে দাঁড়িয়ে নিজের কাজের প্রতি বেস্ট দিয়ে, পড়াশোনাকে বেস্ট দিয়ে আমি এগিয়ে এসেছি। এবং নিজের যতই আমরা চাই যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, তবু মনে হয় যে প্রোগ্রেস কিছুই হচ্ছে না। তবু নিজের জেদ, নিজের পরিশ্রম এবং পড়াশোনাকে বেস্ট দিয়ে একদিন আমাকে করতেই হবে, এই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসে এই জায়গায় এসেছি। এই 2 বছর তুই সমস্ত কিছু ম্যানেজ করতিস কিভাবে? নিজের রান্না বান্না করা, ঠাকুমা আছে বাড়িতে বৃদ্ধা, তার দায়িত্ব নেওয়া, তারপর পড়াশুনো করা, এই সব কিছু কিভাবে ম্যানেজ করতিস? যখন মা বাবা চলে যায় তখন ঠাকুমা একটু ভালো ছিল শরীর, 6 মাস আমাকে রান্না করেও দিয়েছিল, দুজনে একসঙ্গেই খেতাম। তারপর ঠাকুমার কিডনির সমস্যা হয় এবং ঠাকুমা বিছানায় পড়ে যায়, মানে উঠতেই পারে না। ঠাকুমা কাকাদের বাড়ি থাকতো, কাকারাই দেখাশোনা করতো। আচ্ছা। আর আমার যেদিন 2-3 বার পড়াশোনা থাকতো, মানে শান্তিপুরে আমি 8-9 কিমি সাইকেল চালিয়ে পড়তে যেতাম, বাড়ি আসতাম, চান টান করে আবার স্কুলে যেতাম কালনার ওপারে। তা যেদিন 2-3 বার পড়াশোনা থাকতো, স্কুল সমস্ত পড়াই বাড়ি থেকে অনেকটাই 8-9 কিমি দূরে। অনেকটাই দূরে, হ্যাঁ। আর 2-3 বার পড়াশোনা থাকলে সেদিনকে রান্না করার টাইম পেলাম না, সেদিন কাকাদের বাড়ি অনেক দিন খেয়েছি। তারপর আলু সেদ্ধ ভাত রান্না, বেশিরভাগ আলু সেদ্ধ ভাত রান্না করে, একবার রান্না করে 2-3 বার খেয়েছি, কাকাদের বাড়ি খেয়েছি, এইভাবেই চলেছে। আচ্ছা, আর পাড়া প্রতিবেশীরা তোর এই লড়াইয়ে কিভাবে সাহায্য? লড়াই তো মা বাবা যেখানে বাড়ি নেই, সেই জন্য পাড়ার প্রতিবেশী কাকা কাকিদের পাশে পেয়েছি বলেই তারও ভালো গাইড পেয়ে এই জায়গায় আসতে পেরেছি। একেবারেই। দিনে কতটা সময় পেতিস নিজের পড়াশোনা করার জন্য?
সারা বছর নিয়মিত যখনই টাইম পেতাম তখনই পড়তাম, অত বাধা ধরা টাইম দেখে পড়াশোনা করতাম না। তবে প্রতিনিয়ত সব বই কটা, মানে যে কটা আমাদের 6টা সাবজেক্ট আছে সব বই পড়ার চেষ্টা করতাম। আর নিয়মিত 4 থেকে 5 ঘন্টা মানে প্রাইভেট স্কুল বাদে পড়ার চেষ্টা করতাম। আর সেলফ স্টাডি, আর পরীক্ষার আগে ওইটা 10-12 ঘন্টা 13 ঘন্টা গিয়ে দাঁড়াতো। বাহ। সাগর, আমি শুনলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই তুইও গুজরাট চলে গেছিলিস এবং সেখানে গিয়ে তুইও কাজ করছিলিস। এই জায়গাটা যদি বলিস যে কি কাজ করছিলিস এবং কেন এই এত ভালো রেজাল্ট হবে, বা একটা তো এক্সপেকটেশন ছিল, সেই সব কিছু ছেড়ে দিয়ে কেন একেবারে আবার ওই কাজে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক হিসেবে? রেজাল্ট ভালো হবে এক্সপেকটেশনটা ছিল এবং আমি জানতামও ভালো হবে, তা রেজাল্টটাই তো শেষ কথা নয়। জীবনে এগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই হলো শেষ কথা, রেজাল্ট দিয়ে কিছুই হয় না। হ্যাঁ, তাই আমি পরবর্তী পড়াশোনার খরচ জোগাতে এবং পরবর্তী যে পড়াশোনার যে প্রচুর খরচ, সেই অর্থটা জোগাতেই আমি গুজরাটে গেছিলাম। ওখানে বাবার সাথে একটা হোটেলে এই ঝাড়ু সাফাইয়ের কাজই করেছি, 1 মাস কাজ করেছি। আচ্ছা, বাবার সাথে মানে ওখানে আমেদাবাদের হোটেলে তুই ঝাড়ু সাফাইয়ের কাজ করেছিস, মানে যে কাজটা বাবা মেইনলি করতো। এইচএস এর পর তো লক্ষ্যটা কি, মানে কি হতে চাস, সেই জন্য যেতে হয়েছে ওখানে? আইএস হতে চাই, তা ইউপিএসসির কোচিং এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সেই জন্যই গেছিলাম। আচ্ছা, আর তোর এই অভিজ্ঞতাটা কেমন, যে দুটো মাস বোধহয় ওখানে ছিলিস? 1 মাস ছিলাম। 1 মাস ছিলিস, সেই 1 মাসের অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ওখানে যারা কাজ করে বা কাজ করে, এটা মা বাবাই হোক বা যে এখন গিয়ে যারা কাজ করছে ইয়ং জেনারেশন, যে মা বাবা কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে ছেলে মেয়ের জন্য পাঠাচ্ছে, আমি তো ওখানে নিজে গিয়ে তার প্রত্যক্ষদর্শী। ওখানে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয় এবং অন্য একটা জায়গায় গিয়ে থাকা, নিজের মন মতো খাবার দাবার না পাওয়া বা ভালো ওখানে থাকার ব্যবস্থা না থাকা, এটা খুবই কষ্ট। এবং ওখানে গিয়ে কাজ করে যা দিনমজুরের পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং ওইভাবে সংসার চালাটা খুবই একটা নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। তুই তো জীবনের একেবারে একটা চরম পর্যায়ে ওখানে গিয়ে দেখলি এবং উপলব্ধি করতে পারলি বাবা মা 2 বছর ওখানে আছে, তারা কিভাবে তোর লড়াইটা লড়ছে। সেই জায়গা থেকে তোর বোধহয় এর পরবর্তী সংকল্পতাটা আরো দৃঢ় হলো যে আমাকে করতেই হবে বেটার কিছু, তা না হলে এই জায়গা থেকে সমস্ত কিছু ফিরিয়ে আনা সম্ভব নয়। সাগর, এবছর যারা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তারা মূলত আমরা দেখলাম রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর এবং পুরুলিয়া থেকে প্রচুর ছাত্রছাত্রী র্যাঙ্ক করেছে। বাকি যারা র্যাঙ্ক করেছে সবাই অবস্থা সম্পন্ন বা সেরকম সমস্যা নেই। তুই একেবারে এমন একটা জায়গা থেকে এলি যে স্রোতের বিপরীতে এসে একেবারে ঢুকে গেলি, তো সেই জায়গা থেকে এই কমপ্লিট যে লড়াই, সেই লড়াইটা তুই একটু ভালোভাবে যদি বলিস যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে এই রকম জায়গা থেকেও বা এভাবেও যে ফিরে আসা যায়, সেটা ছাত্রছাত্রীরা কিভাবে এই লড়াইটা করলে তারাও এই জায়গায় আসতে পারে। প্রথমে বলি, পড়াশোনার ক্ষেত্রে আমাদের যে সাধারণ ঘরের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু আমার মা বাবার কোনো স্থায়ী ইনকাম নেই, ওখানে দিন মজুরের কাজ করে 400 টাকা 500 টাকা রোজ, তার মধ্যে ঘর ভাড়াতেই অনেকটা টাকা চলে যায়। তা এমন যারা আছে বাড়িতে থাকে বা পরিযায়ী শ্রমিকের কাজ করে, যাদের কোনো স্থায়ী খরচ মানে স্থায়ী ইনকাম নেই, তোর শরীর অশরীর আছে, এইভাবে পড়াশোনার খরচ জোগানোটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তা ভালো অনেক বই কেনা, অনেক টাকার প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। যারা সাধারণ ঘরের ছেলে মেয়ে যা ভালো করে পড়াশোনা করতে চায় বা পড়াশোনা করে ভালো জায়গায় যেতে চায়, বা আমাদের যে উত্তরসূরিরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের কাছে আমি এটাই বলবো যে ভালো রেজাল্ট করতে গেলে মূলত টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে। একটা সাবজেক্টের 2-3টা করে টেক্সচুয়ালি, মানে যে আমি যেটা লিখবো পরীক্ষার খাতায় যে নোটগুলো হবে, এটা 2-3টে টেক্সট বুক পড়ে নিজে থেকে নোট তৈরি করে টেক্সচুয়াল নোট নিজে থেকে লিখে আসতে হবে এবং সেটাই পারফেক্ট হবে এবং 100% মার্কসও পাওয়া যাবে। আর কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। নিজে থেকে নিজেকে মক টেস্ট দেওয়া, নিজের কোথায় ঘাটতি আছে। আমার 1 সপ্তাহে আমি একটা রুটিন করলাম, আমি
এবার তারপরে আর একটা পেজে লিখলাম যে আমার টার্গেট হলো আমি এইগুলো আমি এখানে শেষ করব, কিন্তু আমি 1 সপ্তাহ পর গিয়ে দেখলাম আমার এইগুলো হলো না। তাহলে ঘাটতি বলে একটা পেজে কি কি ঘাটতি সেগুলো লিখতে হবে, তারপর ওইগুলো টাইমে টাইমে মেকআপ দেওয়ার চেষ্টা করতে হবে, নিজের টেস্ট করতে হবে, নিজে থেকে মক টেস্ট দিতে হবে। এইভাবে পড়াশোনা করলে এবং টেক্সচুয়ালি পড়াশোনাটা করলে ফুল মার্কস পাওয়া যাবে, ভালো রেজাল্ট করা যাবে। একদম। সাগর, তোর এই জার্নিটাতে তোর স্কুল শিক্ষক বা প্রাইভেট শিক্ষকেরা কতটা সাহায্য করেছে? মা বাবার অনুপস্থিতিতে স্কুল শিক্ষক বা প্রাইভেট শিক্ষকদের সাহায্য না পেলে তো এত দূর আসতে পারতাম না। আমার এই কৃতিত্বর ক্ষেত্রে শিক্ষক মশাইদের অবদান অনেকখানি। স্কুলের শিক্ষকরা যেমনভাবে সাহায্য করেছেন, আমরা 2-3 জন স্কুলে গেলেও আমাদের জন্য আলাদা করে ক্লাস করিয়েছেন। আমাদের মক টেস্টের পরীক্ষার আগে এই সেমিস্টার সিস্টেমও মক টেস্টের ব্যবস্থা করেছেন স্কুলে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্কুল থেকে। আর প্রাইভেটের যেহেতু আমরা আর্থিকভাবে মানে অতটাও সমর্থ নয় যে অতগুলো বই কেনা বা অতগুলো, প্রত্যেকটা সাবজেক্টে আমার আলাদা আলাদা শিক্ষক ছিলেন, তা সব স্যারের মাইনে দেওয়া। শিক্ষকরা অর্ধেক মাইনে নিয়ে, কেউ 200 টাকা মাইনে নিয়ে, মানে আজকে এক একটা সাবজেক্ট পড়তে গেলে যেখানে 500-600 টাকা, সেখানে 200 টাকা মাইনে নিয়ে, কেউ মাইনে না নিয়ে আমাকে পড়িয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে তুমি আরো চেষ্টা করো, তোমার পাশে আছি এবং তুমি চেষ্টা করলে পারবে। তাদের অবদান আমার এই কৃতিত্বের ক্ষেত্রে অনেকখানি। একেবারেই মানে প্রশ্ন বিচিত্রের মতো অনস্বীকার্য নাকি? সাগর, এর পরবর্তীতে তুই ইউপিএসসি দিতে চাস, সেভাবেই পড়াশোনা কন্টিনিউ করতে চাস, নিশ্চয়ই আর গুজরাটে ফিরে যাবি না, এখন পড়াশোনাতে আবার ফোকাস করবি, কেননা ইউপিএসসি একটা আরো বড় লড়াই, সেই লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা করতে হবে এবং এই জায়গা থেকে সেই পর্যন্ত পৌঁছতে গেলে অনেক ডেডিকেশন, অনেক কনসিস্টেন্সি দিয়ে তোকে পড়ে থাকতে হবে। এই রেজাল্টটা পাওয়ার পর, উচ্চ মাধ্যমিকের পর থেকে এই যে জার্নিটা, এখানে তো তুই বললি এবং আমরাও জানি যে খরচ অনেক এবং সেক্ষেত্রে পথ চলাটাও অনেক। তো রেজাল্টের পর থেকে এমন কেউ এসছে যে যারা প্রতিশ্রুতি দিয়েছে বা সরকার, যে এই কমপ্লিট যাত্রাটাতে তোর পাশে থাকবে বা তোকে একেবারে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবে? তাহলে বলি, আমি গুজরাটে গিয়েছিলাম এই উদ্দেশ্য নিয়েই যে একবারে রেগুলারই কোনো ভালো কলেজে থেকে পড়াশোনা করা প্লাস ইউপিএসসির জন্য কোচিং নেওয়া, এই দুটো একবারে আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করতে পারবে না একদম। তাহলে আমাকে গ্র্যাজুয়েশনের ওই ডিগ্রিটা পাওয়াটাও তো মেন নয়, নিজেকে তো প্রতিষ্ঠিত করতে গেলে ইউপিএসসি এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে, ইউপিএসসি ক্র্যাক করতে হবে। তাহলে ভালো কোচিংয়ের দরকার, ভালো গাইডেন্সের দরকার। তাহলে ভালো কোচিং নিতে হলে প্রচুর টাকার প্রয়োজন। সেই জন্য আমি ভেবেছিলাম যে ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, ওরাই বই টই সব প্রোভাইড করে দেবে, তেমন কোনো খরচ নেই, বরঞ্চ স্কলারশিপ পাবো। আর ইউপিএসসির জন্য কোচিং নেবো, 6-7 মাস বা 1 বছর কাজ করলে কিছু টাকা জমে যাবে, বাবা কিছু টাকা দিয়ে আমি কোচিংয়ে ভর্তি হতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে গুজরাটে গেছিলাম। তারপরে রেজাল্ট আউট হওয়ার পর পেপারে বা আপনাদের মতো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে এবং অনেকে সাহায্যের জন্য এসেছেন এবং অনেকে বলেছে তুমি কলকাতাতে পড়ো, রেগুলার করো, পাশাপাশি অনলাইনে ইউপিএসসি কোচিং নাও, তারপরে গ্র্যাজুয়েশন করে তারপর দিল্লিতে যাও, তোমার পাশে আমরা আছি, তুমি যতদূর পড়াশোনা করতে চাও করো, তোমার পাশে আমরা আছি। অনেকজনই ফোন করেছেন, স্কুল থেকেও আমাদের বলেছেন, অনেকজনই ফোন করেছেন। আচ্ছা, যারা প্রতিশ্রুতি দিয়েছে সমস্তটাই কি এই ধরনের স্কুল বা প্রাইভেট কোনো জায়গা থেকে, নাকি গভর্নমেন্ট এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছে? অনেক রিটায়ার্ড অফিসার ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক এনজিও সংস্থা প্রতিশ্রুতি দিয়েছেন, বা অনেক বললাম তো অনেক মানে রিটায়ার্ড অফিসার, বিডিও অফিসার, WBCS অফিসার অনেকেই ফোন করেছেন, যারা ডিফেন্স অফিসার ছিলেন অনেকেই ফোন করেছেন। তা গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত সেইভাবে কিছু জানানো হয়, গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো সহযোগিতার কথা জানানো হয়নি। সাগর, এই যে এত বড় লেভেলের একটা এক্সাম ইউপিএসসি, এইটা দিবি মনস্থির করলি কবে থেকে? আমি যখন 9-10-এ তখন থেকেই আমার ইচ্ছা এসব। কেন এই ইচ্ছা? না, আমি ছোটবেলা থেকেই যা দেখতাম এবং সেইগুলো আমাকে বেশি ভাবাতো। একটা বিডিও অফিসে যখন গেলাম বা যাই, একটা ইনকাম সার্টিফিকেটের জন্য 2-3 দিন যেতে হবে, একটা বিডিও এসডিও স্যারের শোয়ের জন্য 2-3 দিন যেতে হবে। একেতেই তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের একটা শোয়ের জন্য কাজ, একজন 300 টাকার রোজ মজুরিতে কাজ করার জন্য সে বিডিও অফিসে 2-3 দিন যাবে এসডি অফিস একটা শোয়ের জন্য, তার তো একদিন কাজ না করলে তার পেটের ভাত হবে না, সে কিভাবে দিন মজুরিটা কামাই করবে? কিন্তু একজন সমাজের উচ্চপদস্থ ব্যক্তি ফোন করলে একটা শো হয়ে যাচ্ছে।
তাই সেই জায়গা থেকে মনে হয়েছিল আমি যদি আইএস হতে পারি এবং প্রশাসনকে যদি জনগণের দুয়ারে পৌঁছে দিতে পারি, অনেক প্রকল্প আছে সরকারি, সাধারণ মানুষদের জন্য প্রকল্প, সাধারণ মানুষরাই বঞ্চিত। এটা কেমন আইন কেমন নীতি জানি না। কৃষকদের জন্য অনেক প্রকল্প আছে, কৃষকরা সেগুলো বঞ্চিত, কৃষকরাই জানে না। তাই এই প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, শিক্ষার যে কোয়ালিটি, যে সাধারণ সরকারি স্কুলে 90% সাধারণ পরিবারের সন্তানরাই পড়ে, তাদের যে শিক্ষার যে কোয়ালিটির যে অভাব সেটাকে পূরণ করা, প্রকল্পগুলি বাস্তবায়ন করা, জনগণের পাশে থেকে জনগণের প্রশাসন পরিচালনা করা, এটাই আমার লক্ষ্য। একেবারে তুই ইউপিএসসি দিয়ে যে আইএস আইপিএস হওয়া যায় এবং এই জায়গাতে গেলে যে সমাজ পরিবর্তন করা যায়, এই বিষয় সম্পর্কে সম্যক যে জ্ঞান সেটা কোথা থেকে আহরণ করলি? মূলত ইউটিউব থেকেই আমি দেখেছি, 12 ফেল সিনেমাটাও দেখেছি এবং ওইটা আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে। এবং একজন আইএস অফিসার আছেন আমাদের বাংলার, নিতিন সিংহানিয়া স্যার, মানে ওনার আমি বড় ফ্যান বললেও ভুল হবে না। কারণ উনি সেই জনগণের মধ্যে নেমে পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করে মানুষজনদের কাছে সরকারি প্রকল্পগুলোর কথাগুলো বলেন। সাগর, তুই যে ইউটিউবের কথা বলছিস, তুই কি আমাদের ইউটিউবের এক্সিস্টেন্সটা জানিস বা দেখেছিস? আপনারা কল করার পর আচ্ছা। আমি এসওই বাংলা বলে সার্চ করেছি। আপনারা এমন ভিডিও বানান যাতে পরবর্তী জেনারেশনকে ইন্সপিরেশন দেওয়া যায়, তারা যাতে অনুপ্রেরণা পায়, এরকম ভিডিও আপনারা বানান, দেখেছি। আমরা মূলত যেটা করি সাগর, সেটা হচ্ছে তুই এরপর দেখতে পাবি যে 9 to 12 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং সায়েন্সের যে স্ট্রিমের সাবজেক্টগুলো আছে সেগুলোর পড়াই। আমি ম্যাথ পড়াই এবং বাকি সমস্ত শিক্ষকেরা আছেন যারা বাংলা, ইংলিশ, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো পড়ান। আমরা চেষ্টা করছি যে আর্টসের সাবজেক্টগুলো নিয়ে আসার। আমাদের মূলত লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে একেবারেই তোদের মতো মানে এই জায়গা থেকে উঠে আসা প্রান্তিক ছেলে মেয়ে যারা স্বপ্ন সন্ধানী, যারা এগিয়ে যেতে চায়, যারা লড়াই করতে চায়, কিন্তু যারা সঠিক পরিকাঠামো পাচ্ছে না। তুই যে বলছিলি সরকারি স্কুলগুলো নুব্জ প্রায়, সরকারি স্কুলগুলো থেকে সঠিক সুযোগ পাচ্ছে না, তাদের পাশে থাকার, তাদের পড়াশুনোতে এগিয়ে যাওয়ার একেবারে সব রকম প্রচেষ্টা আমরা করছি। আমরা চেষ্টা করছি ফ্রি ক্লাস প্রোভাইড করা থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানাইজড ওয়েতে করার। আজকে অন ক্যামেরাতে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোর আগামীর যে লক্ষ্য, ধর আর্টস নিয়ে পড়েছিস, সুতরাং এসওই বাংলা থেকে সেভাবে তো কখনো কোনো হেল্প পাসনি, কিন্তু আগামীর তোর যে লক্ষ্য, সেই লক্ষ্যে এসওই বাংলা তোর পাশে সর্বোত্তভাবে থাকবে। যেভাবে থাকা যায়, যখন ফোন করবি অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা হিসাবে আমাকে পাশে পাবি। আমার পার্সোনাল নাম্বার তো তোর কাছে থাকলো এবং এই লড়াইটা কিভাবে লড়া যায় সেটা আমিও চেষ্টা করব তোর পাশে থাকার, একেবারে তোকে সঠিক গাইড করার এবং এই জায়গাতে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি যে কোনো রকম সাহায্য বা যে কোনো রকম হেল্প লাগলে সেভাবে আমরা গাইড করার। আমাদের এরপরে আরও কিছু প্রশ্ন তোকে করবে, আমাদের সাথে আমাদের ম্যাডাম আছে বর্ণালী ম্যাম। আমি ম্যামকে একটু ডেকে নেবো তোর সাথে কথা বলার জন্য। ম্যাম বায়োলজি সাবজেক্ট পড়ান। সাগর, অনেকক্ষণই তোমার কথা শুনছিলাম ক্যামেরার ওপার থেকে, যে লাইফে অসম্ভব একটা স্ট্রাগল করে তুমি এই জায়গাটায় এসেছো আর এত ভালো রেজাল্ট করেছো। মানে যে জায়গায় থেকে আজকাল অনেক স্টুডেন্টরা অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরও তাদের কিছু না কিছু অজুহাত থেকে যায়, আমি অজুহাতই বলবো, কারণ সেই অজুহাত দেখিয়ে তারা বলতে চায় যে এটা হয়নি, সেটা হয়নি, বা ভালো রেজাল্ট করা গেল না। কিন্তু সেই জায়গা থেকে সাগর কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই সমস্ত অজুহাত মাত্র, কারণ এগুলোকে কাটিয়েও কিন্তু অনেক কিছু করা যেতে পারে। তো সাগর, আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি যে এই যে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করেছো ক্লাস 11 এবং 12-এ, সেটা কি কমপ্লিটলি অফলাইনে? হ্যাঁ, আমি প্রাইভেট টিউটরদের কাছেই পড়তাম। বা আমাদের এখান থেকে, আমি গ্রামে বাড়ি, এখানে কোনো টিউটর পাইনি। আর শান্তিপুর শহরের দিকে একটু, স্টেশনের ওইদিকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার ছিলেন। আমি অফলাইন মোডেই পুরোটাই পড়াশোনা করেছি। আচ্ছা, তুমি হয়তো আমার বাড়িটা জানো না, আমার বাড়ি শান্তিপুরে। ঠিক আছে, একদম শান্তিপুর হসপিটালের পাশেই আমার বাড়ি। আর ওখানে আমি বায়োলজি পড়াই। হয়তো তুমি যদি সায়েন্স স্ট্রিমের হতো হয়তো আমার সাথে অবশ্যই পরিচয় হতো। যাই হোক, তাহলে অনলাইনে খুব একটা পড়াশোনা করা হতো না, তাই তো? আচ্ছা, তো তোমার কি মনে হয় এই জায়গা থেকে যে অনলাইন না অফলাইন কোনটা বেটার? অফলাইন তো বেটার বলবো, তবে অনলাইনকে ফেলে দেওয়ার মতো নয়। কেননা অফলাইনে পড়লে একটা প্র্যাকটিক্যালি একটা বিষয়টা তৈরি হয়। তবে এখনকার দিনে যে অনলাইন যে প্ল্যাটফর্ম এসেছে, তা মানে পড়াশোনার ক্ষেত্রে খুবই উপযোগী, যেগুলো অফলাইনে অনেক সময় হয় না। তা আমি নিজে যতই অফলাইনে পড়ি,
অনলাইনে ইউটিউবে বিভিন্ন স্যারদের ভিডিও দেখে কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়েছে। কারণ অনলাইনে সেই স্মার্ট বোর্ড, সেই 3D পিকচারের মাধ্যমে যেইভাবে এমনভাবে পড়ানো হয়, এটা মাথায় ক্যাপচার হয়ে যায়, একদম পুরো মস্তিষ্কে ক্যাপচার হয়ে যায় এবং ওই জিনিসগুলো ভোলা যায় না। আমি যতই অফলাইনে পড়ি, আমি অনলাইনে সাহায্য নিয়েছি। ইউটিউব, গুগল, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আমি নোট তৈরি করেছি। বাহ। আচ্ছা, তোমার তো আর্ট স্ট্রিম বললে, তাহলে সেখানে অনেক স্টুডেন্টরাই কি করে যে প্রাইভেট থেকে যে নোটস দেওয়া হয় সেই নোটস ভিত্তিক পড়াশোনা করে তারা পড়াশোনা করে। তো তোমার মতে কি বলে যে একটা নির্দিষ্ট নোট মুখস্থ করা বা বইয়ের যে পড়া সেটা হুবহু লেখা ভালো, না সেটা নিজের ভাষায় প্রকাশ করলে সেটা বেটার হয়? কেউ নোটস ভিত্তিক পড়াশোনা বা মুখস্থ করে সেই কোয়েশ্চেনগুলো যদি আসে, সে ভালো নাম্বার পেতে পারে। যে ভালো নাম্বার পাওয়া যাবে না আমি বলছি না, তবে আসলে শিখলোটা কি? আমার মতে বলে পড়াশোনার উদ্দেশ্য হলো শেখা। শিক্ষার উদ্দেশ্য কোনো সময় চাকরি করা হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য হলো জানা, নিজেকে আরো ডেভেলপ করা। তাই এই নোটস ভিত্তিক পড়াশোনার আমি নিজে একদম বিরোধী। কারণ স্যাররা যেসব নোট লেখাতো আমি সেইগুলোই আমি লিখতাম না। স্যাররা নোট লেখানোর পর সেই খাতাটা আমার বাড়িতে কোথায় খুঁজে পাওয়া যেত আমি জানি। আমি পেজে লিখতাম, কোথায় ফেলে দিতাম। কারণ আমি চাই 2-3টে টেক্সট বুক পড়ে, আগেও বলেছি, 2-3টে টেক্সট বুক পড়ে আমি নিজে নোট তৈরি করব এবং পরীক্ষায় গিয়ে তাহলে ওই নোটটাই কি লিখবো? পরীক্ষার নোটটা আবার আমি ওখানে বসে বসে আমার মাথায় যে ভাবনাটা হয় আমি সেটাই লিখি। যে একটা এই নোটটা পড়ছি, পরেক্ষণ আবার লিখতে হলে যে ওটাই যে মুখস্থ করে লিখবো তা নয়। এক এক সময় আমি এক একটা নোট লিখি, যেটা আমার পুরো নিজস্বতা। মানে এটাই একদম একটা স্টুডেন্টের মোটিভ হওয়া উচিত। মানে যেটা আমি অ্যাজ আ টিচার আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যারা অ্যাকচুয়ালি সবসময় বলে নোটস দেওয়ার কথা, তো আমি তোমাদেরকেও বলবো যারা তোমরা এই পডকাস্টটা দেখছো, যে টিচারের থেকে নোট ভিত্তিক পড়াশোনা করে লাভ নেই কোনো। তোমরা নিজেরা ইউটিলাইজ করো, নিজেরা কনসেপ্ট ক্লিয়ার করো এবং তারপরে সেইটাকে নিজের মতন করে নিজের ভাষায় লেখো। কারণ এইচএসে যে পেপার দেওয়া হয় সেখানেও কিন্তু কোশ্চেন পেপারে লেখা থাকে যে নিজের ভাষায় উত্তর দাও, টু দ্য পয়েন্ট হবে। হ্যাঁ, একদম নিজস্বতা কনসেপ্ট। এতেই বোঝা যায় যে স্টুডেন্টের কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। তো এতে কিন্তু বেশি মার্কস ক্যারি হয়। আচ্ছা, এবার আসবো একটু আমাদের যে পরীক্ষার সিস্টেম। তোমরা যে পরীক্ষার সিস্টেমটাই পরীক্ষা দিলে, সেমিস্টার সিস্টেম, আগে তো এটা ছিল না। আগে তো কমপ্লিট ইয়ারে একবারই লিখিত পরীক্ষা হতো। তা এই সিস্টেমটা ভালো নাকি আগের সিস্টেমটা ভালো ছিল? সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। আমি যদি বলি এইটা ভালো ওটা খারাপ এমনভাবে বলা সম্ভব নয়। সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। তবে এই যে নতুন সিস্টেমটা এনেছে এটা অবশ্যই ভালো, কেননা স্টুডেন্টদের সারা বছর পড়াশোনা করতে হবে। এই থার্ড সেমিস্টারে একটা বই, সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টার আলাদা আলাদা করে বই, এবং ওইটা 4-5 মাসের মধ্যে ওটা রিভিশন দিয়ে কমপ্লিট করে ওর পরীক্ষা। সারা বছর পড়াশোনার মধ্যে থাকতে হবে। তবে একটা কথা বলবো গভর্নমেন্টকে, যে এই যে সেমিস্টার সিস্টেমের পড়াশোনা, বছরে 2বার পরীক্ষা হওয়া মানে 2 মাস নষ্ট। তাই স্টুডেন্টরা সময় পাচ্ছে 10 মাস। আগে কিন্তু 12 মাস প্লাস 2 মাস টেস্ট পরীক্ষা হতো, তারপর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক হতো। 14 মাস সময়। এটা 12 মাসের মধ্যে 2টো পরীক্ষা প্লাস 10 মাস সময়, তার মধ্যে 2বার ভর্তি হওয়া, 2বার বই কেনা। তাই একটু সময়টা একটু বেশি হলে ভালো হয়। তো পড়াশোনার ক্ষেত্রে চাপ এসেছে এবং পড়তে হবে, এই মানসিকতাও স্টুডেন্টের মধ্যে তৈরি হবে, এই যা সিলেবাস। আচ্ছা, আর অনেকটা মার্কস তোলার জায়গাটাও রয়েছে, যেহেতু প্রথমটা যেহেতু এমসিকিউ, হ্যাঁ, আর তারপরে ডেসক্রিপটিভ। তো প্রথমটাই যে এমসিকিউ পরীক্ষা, সেখানে তো অনেকটাই লেখার যে প্র্যাকটিস বা অভ্যেস সেটা তো চলে যাচ্ছে। অনেক স্টুডেন্টরাই লেখে না, যেহেতু এমসিকিউ পরীক্ষা জাস্ট পড়ে মুখস্থ করব, পরীক্ষা দিতে যাব। আর পরবর্তী যে সেমিস্টার সেখানে আবার লিখিত পরীক্ষা। তো এতে কতটা অসুবিধা হতে পারে? প্রথমে তো গিয়ে একটু হাতের লেখার স্পিড কমে যায়, হাতের লেখাটা একটু খারাপ হয়ে যায়। তবে প্রথম 1-2 মাস কন্টিনিউ করতে করতে আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে আমি এমসিকিউ বলে যে লিখতাম না তা নয়। ওই আগেই বলেছি 2-3টে টেক্সট বুক যদি আমি পড়ি তাহলে তো আমাকে সেগুলো নোট ডাউন করতে হবে, তাহলে তো আমাকে লিখতে তো হবে। আমার থার্ড সেমিস্টার হোক, এমসিকিউ সেমিস্টার হোক বা ডেসক্রিপটিভ সেমিস্টার হোক, লেখা আমার বন্ধ যায়নি, লেখা আমার চলেছে। এবং পড়াশোনা করতে গেলে লেখাপড়া পড়তেও হবে এবং সেটা মনে রাখার জন্য সেটা এমসিকিউ হোক যাই হোক লিখতেই হবে। সাগরের প্রত্যেকটা কথা একদম প্র্যাকটিক্যাল, যেটা একটা স্টুডেন্টের নিজে থেকে করা উচিত। যে এমসিকিউ পরীক্ষা বলে অনেকেই কি করে যে লেখার দরকার নেই বা পড়া লিখবো না, লিখে পড়বো না, সেই একটা মানসিকতা দেখা যায় স্টুডেন্টদের মধ্যে। কিন্তু যেটা সাগর বলল যে প্রত্যেকেরই কিন্তু এটা করা উচিত। লেখার অভ্যেসটা একদম যেন না ছাড়া হয়, প্রত্যেকেই লেখার অভ্যেসটা অবশ্যই রাখবে, নয়তো পরবর্তী যে সেমিস্টার সেখানে গিয়ে কিন্তু অনেকটাই অসুবিধা হবে, তাই তো? আচ্ছা, তো আশা করি ওই সব প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে।
তো যাই হোক, সাগরের সাথে কথা বলে খুব ভালো লাগলো। Thank you. তোমার থেকে স্টুডেন্টরা অনেক কিছু শিখবে, যারা যারা দেখছে এই পডকাস্টটা প্রত্যেকে অনেক কিছু জানতে পারবে, অনেকভাবে ইন্সপায়ার হবে। ঠিক তুমি যেমন বলে যে 12 ফেল আমি মুভিটা দেখেছি, সেখানে তুমি দেখেছো যে একজন ফেল করেও কিভাবে officer. লাইফে একটা স্ট্রাগল করে সে আইপিএস অফিসার হতে পেরেছে। তো সাগর অলরেডি র্যাঙ্ক করেছে, এরপরও কিন্তু তার একটা স্ট্রাগলের লাইফ রয়েছে, যেটা তোমরা অলরেডি শুনেছো। এবার আমি মনে করি বেসিক্যালি ওর যে মানসিকতা, সেই জায়গা থেকে ও কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। তো তোমাকে এটাই বলবো, একদম কন্টিনিউয়াসলি নিজের লক্ষ্যে এগিয়ে চলো, কোথাও পিছু পা হবে না, একদম নিজের মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখবে। আশা করি তুমি একদম সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সাগর। অনেকটা দীর্ঘ সময় আমি এবং বর্ণালী ম্যাম সাগরের সাথে কথা বললাম। আমরা কথা বললাম সাগরের লড়াই নিয়ে, আমরা কথা বললাম সাগরের পথ চলা, সাগরের চিন্তা ভাবনা, সাগরের মন, সাগরের মনন, সাগরের ইচ্ছে শক্তি, এই সব কিছু নিয়ে। আমরা বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, নায়ক শুধুমাত্র সিনেমার পর্দাতে হয় না, বাস্তবের জগতে নায়কেরা বারবার ফিরে আসে। এবং আজকের নায়ক সাগর যেটা করে দেখিয়েছে, যে অদম্য ইচ্ছা শক্তির জোরে ও আজকে ওর নিজের জায়গাটাকে ছিনিয়ে এনেছে, সেই জায়গা থেকে সাগর একদিন ওর জীবন যুদ্ধের সফল নায়ক হয়ে উঠবে, এই আশা রাখি। তোমরা প্রত্যেকে তোমাদের সাগরদার থেকে অনেক বেশি ইন্সপায়ার হতে পারবে, তোমরা প্রত্যেকে তোমাদের সাগরদার থেকে অনেক বেশি প্রাণ শক্তি নিয়ে তোমাদের জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারবে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, অন্ততপক্ষে আজকের এই কথোপকথন, সাগরের এই সাক্ষাৎকার, সাগরের এই মন, এই মনন, এই চিন্তা ভাবনা, এই সব কিছুকে, এই লড়াই, সব কিছুকে তোমরা পৌঁছে দিও বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যদি এই চিন্তা ভাবনা, এই লড়াই, এই মননের প্রতিফলন ঘটে, তাহলে আমরা আশাবাদী এই বাংলা আবার আগামীতে সোনার বাংলা হয়ে উঠবে। বাংলার প্রতিটি ঘরে ঘরে সাগরের মতো রত্নেরা জন্ম নেবে। আমাদের যে বেদ বাক্য সাগর, আমরা সবসময় বলি যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। আজ চাই তোর মুখ থেকে এটা উচ্চারিত হোক, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সুষমা মণ্ডল। আমার 3 ছেলে মেয়ে, 2 মেয়ের বিয়ে থাওয়া হয়ে গিয়েছে। এবার আর্থিক অবস্থা আমাদের খারাপ বলে, আর ছেলে ছোট, 2 মেয়ে বড়, ছেলেকে পড়াশোনা করানোর জন্যই আমরা গুজরাটে, মানে ওর মা বাবা আমরা দুজনেই চলে গিয়েছিলাম। এই 2 বছর হলো আমরা গিয়েছি। এবার যাওয়ার পর ওর ঠাকমা ছিল, তখন উনি 4 দিন পেরেছে, 4 দিন একটু রান্না বান্না করে দিয়েছে। তারপরে ঠাকমা অসুস্থ হয়ে যাওয়ার পর ওকে একলাই রান্না বান্না করে খেতে হয়েছে, মানে পড়াশোনা সব কিছুই একলাই ওকে সামলাতে হয়েছে। বাড়িতে ও একলাই থাকতো, পাশে ওর কাকা কাকিরা আছে, তারপরে যে ওর কাকার ছেলে আছে, দাদা, মানে ঠাকমা দেখাশোনা ওরা করতো। আর ওর নিজের রান্না বান্না করে ও একলাই খেত, বাজার হাট করা সব কিছু একলাই সামলাতো। আমি শুধু, মানে আমরা দুজন ওখানে কাজ করে শুধু পয়সা পাঠাতাম। ওর ফোন পে খুলে দিয়েছিলাম, যে যাতে অসুবিধা না হয়, ওর মানে ফোনে টাকা পাঠাতাম। সময় ক্ষেত্রে টাকা না পাঠাতে পারলে বলে দিতাম, দোকানে বলা ছিল যে আমার ছেলেকে তাহলে ধার দিবা, আমি যখন আবার পয়সা পাবো তখন আমি আবার পাঠিয়ে দেবো। এরকম করে ওর চলাফেরা করছে। এবার রান্নাবান্না তো আমি আর করে দিতে পারিনি, ওর ঠাকমা অসুস্থ, ঠাকমাও পারিনি। সময় ক্ষেত্রে রান্নাবান্না না করতে পারলে বেশিরভাগ আলু সিদ্ধ ভাত রান্না করেই খেত। পড়াশোনার চাপ বেশি, পড়তো বেশি, টিচারদের কাছে যেত, স্কুলে যেত। এবার ও টাইম পেতো না, ওর জন্য আলু সিদ্ধ ভাত বেশিরভাগ রান্না করে খেত। আর না পারলে, রান্না না করতে পারলে, পড়ার চাপ বেশি থাকলে তখন হয়তো ওর কাকিকে বলতো যে কাকি 2টো ভাত দাও, ওর কাকির কাছেও খেয়েছে এরকম করে। আবার আমিও ফোন করে জেনে নিয়েছি, দেখো তো সাগর কোথায় আছে নাকি। ফোন করে করে আমি সবসময় জানতাম। পাড়ার আশেপাশে এরা যারা আছে পিছনে, ওদেরও আমি সবসময় ফোন করতাম, দেখতাম যে ও কী করছে। কারণ ও তো একলা আছে, ওর কাছে তো কেউ নেই। ফোন করলে সবাই বলবে, দেখবে ওর কাকা ছেলে টেলে আছে, সবাই দেখবে, কিন্তু আমি তো আর দেখতে পেতাম না। এবার আমার চিন্তা তো হতো, কাজ করতাম ঠিক আছে, কিন্তু মন তো পড়ে থাকতো এখানে যে ছেলে কি করছে। পড়াশোনা যতই ভালো হোক তবু টেনশন হতো, করতাম। এবার এই যে লড়াইটা ও একলাই করে, মানে রেজাল্টও ভালো করে, পড়াশোনা ভালো, এটা আমরা জানি, কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা জানতাম না। যে মানে
ফার্স্ট হয়েছে স্কুলে, আবার এই রাজ্যের মধ্যে রান করবে, সেটা আমরা বুঝতে পারিনি। তা ভালো লাগছে, এটা করে আরও ভালো লাগছে। আবার ওর স্বপ্ন যদি পূরণ করতে পারে আরও ভালো লাগবে। এটা তো সবে শুরু, এটা কিছুই নাই, আনন্দের কিছুই নাই আমাদের। আমরা যেভাবে কষ্ট করে মানুষ করছি ছেলেকে, 2 মেয়ের পড়াশোনা করিয়ে বিয়ে থাওয়া দিয়ে, আবার ওর বাবার শরীর ভালো না, সুগার প্রেশারের রুগী, ওর বাবাও ভালো কাজ করতে পারে না। আমরা আগে এখানে মার করতাম, মারের অবস্থা খারাপ হয়ে গেল, আমরা চলে গেলাম বাইরে। ছেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমাদের কাছে চলে গিয়েছিল। 1 মাস ও কাজ করলো, কাজ করে বললো যে আমার বাবা তো পারবে না পড়া, এত ওর যে চেষ্টা করছে আর দিল্লি পড়াশোনা করবে বলছে, এখানে অনেক টাকার প্রয়োজন। ওর জন্যে ও গেল কাজে, গিয়ে ওর বাবার সঙ্গে হোটেলে ও কাজে লেগে গিয়ে দেখছে যে তাহলে রেজাল্ট দেওয়ার দেরি আছে, আমি কাজ করি, রেজাল্ট আসলেও আমি রেজাল্ট নেবো, ঠিক আছে। ওর জামাইবাবুকে বলেছিল রেজাল্ট নিয়ে আসো, আমার যাওয়ার এখন টাইম নেই, আমি কাজ করে পয়সা জোগাড় করব, আমাকে তো আরও এগোতে হবে। ওর জন্য ওর গুজরাটে ওর বাবার সঙ্গে কাজে লেগে গিয়েছিল। এবার 1 মাস পরে যখন রেজাল্ট দিল, আগামী বৃহস্পতিবারে যখন রেজাল্ট বেরোনোর দিন, সেদিনকেও আমাকে বললো মা আজকে রেজাল্ট দেবে। আমি বলছি রেজাল্ট দেবে তা আর কী করবো, তুই তো এখানে আছিস, যখন যাবি তখন নিবি, তাছাড়া তো কিছু করার নেই। আর মাস্টারদের বল যে ফোন করে বলে দিতে। আবার পড়াশোনানো খরচের জন্য ওর যে মাস্টারের কাছে পড়তো, সবার কাছে আমি খোঁজ নিতাম যে কেমন পড়াশোনা করছে, কেমন কি করছে, আপনারা একটু দেখবেন। আমি তো বাড়িতে নেই এবং আমরা পড়াশোনা কিছু জানি না, কিন্তু খোঁজ নিতাম। আবার মাস্টারদেরও বলেছিলাম আমাদের এরকম সামর্থ্য খুবই কম, পয়সা কম, তা আপনারা যদি একটু পয়সা কম নেন তাহলে আমরা আবার একটু পড়াতে পারবো। তারপর মাস্টাররাও সবাই পয়সা কম নিত, মাইনে 100-200 এরকম করে কমিয়ে মাইনে নিত ওর সঙ্গে, সবার সঙ্গে একই নিত যা মাইনে। কেউ 500 হলে 400 নিত, কেউ 500-600 হলে 200 নিত, এরকম করে মাস্টাররাও ওর পাশে থেকেছে ওর। এইভাবে করে এতদূর আগাতে পেরেছে, না হলে আমি পারতাম না, এত পড়াশোনার যে খরচ আমি চালাতে পারতাম না। আমার ছেলেও সাহস দিয়েছে যে তোমরা চলে যাও, আমি একাই রান্না করে খেতে পারবো। ছেলেরও খুব সাহস যে আমি পারবো, মনের খুব জোর, ওই জন্যই আমরা যেতে পেরেছি, না হলে আমরা যেতেও পারতাম না। আর ওর বাবা এখানে থেকেই বা কী করবে, কোনো কাজ নেই, সুগার প্রেশারের রুগী, উনি রোদেও কাজ করতে পারে না। ওর জন্যে ওখানে গিয়ে যে 10-12 হাজার টাকা ইনকাম করব, সেটাও তো আমি বাড়িতে পাঠাতে পারবো, তাহলে ছেলের পড়াশোনানো খরচটা হবে, এজন্যই আমরা চলে গিয়েছিলাম। এবার এখন রান করেছে, এটা আনন্দ হচ্ছে। ওর বাবা তো এখনও বাড়ি আসেনি যে আমার পয়সা লাগবে বলে। আমরা বাড়ি চলে গেলে এর থেকেই তো আমাদের খাওয়া পড়া সব কিছু চলে, তাহলে আমাদের আর হবে না। ওর জন্য ওর বাবা আসেনি। বৃহস্পতিবারে রেজাল্ট পেলো, আমিও কাজে চলে গিয়েছিলাম। রেজাল্ট পেয়ে সন্ধেবেলা আমি 8টার সময় কাজ থেকে রুমে এসে, তখন ছেলে বললো মা সবাই ফোন টোন করছে রেজাল্ট পেয়ে, তাহলে বাড়ি যেতে হবে। তখন আমি বাড়ি থেকে বার হয়ে 9-9:30 বেজে গেল তোমার স্টেশনে যেতে। ওখান থেকে আমরা টিকিট কেটে সিট পাইনি, সিট তো কনফার্ম হবে না তাড়াতাড়ি করে, জেনারেল টিকিট কেটে আমরা দুজনে সিট কিছু পাইনি, ওইভাবে কষ্ট করেই বাড়ি এসেছি। বৃহস্পতিবারে ট্রেনে উঠেছি রাত 12টা 25, শুক্রবার থেকেছি, শনিবারে এখানে রাত্রে নেমেছি, রাত হয়ে গিয়েছিল। সেদিন আর কিছু হয়নি, তারপরের দিন সবাই আসছে বাড়িতে, এটাই। এবার আমার প্রশ্ন একটাই যে ও ভালো রেজাল্ট করেছে, আরও ভালো হোক, সেটা আরও ভালো লাগবে। এটা তো কোনো কিছুই নাই, এটা সবে রেজাল্টটা ভালো করেছে, কিছু না, রান করেছে এটাই। কিন্তু আরও ভালো লাগবে যখন ও নিজের যেটা স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা যদি পূরণ করতে পারে, তাহলেই ভালো লাগবে। যে এবার আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়ায় যদি ওর পাশে থাকেন, তাহলে ও আগাতেও পারবে, এটাই আমি বলছি। সাগর বেশিরভাগ সময়টা নিজেরই চেষ্টায় চলিয়েছে। এবার সময় অসময় হয়তো আমরা দেখা যাচ্ছে বাড়ি আসতে লেট করেছে, আর রান্না করার সময় নেই, তখন ডেকে হয়তো খাওয়ানো হয়েছে। আর তারপরে ওকে অনবরতই বলা হতো যে ওরা যখন বাইরে গিয়েছে তুই তোর মতন কাজ করে যাবি। রাত্রে পড়তে ঘুমিয়েও গিয়েছে লাইট জ্বলে থেকে, রাত্রেও ডাকা হয়েছে, সারা পাওয়া যায়নি, সকালবেলা আবার বকা হয়েছে, এরকমও করেছে, সারা রাত ধরেও পড়েছে। আমি সাগরের পায়েসের বাড়ি, ও বাবা মা বাড়ি ছিল না, ছোটবেলায় থেকেই পড়াশোনায় ভালো। আবার এই উচ্চ মাধ্যমিকে ওঠার আগে ও একাই, বাবা মা বাড়ি থাকে না, একাই ওই গুজরাট থাকে, ও একাই পড়াশোনা করে, রান্না করে একাই খাওয়া দাওয়া করে
পড়তে যায়, সময় খায় সময় খায় না, না খেয়েও পড়াশোনা মানে ঠিকভাবেই চালিয়ে যায়। এত ভালো একটা রেজাল্ট করেছে, এটা শোনার পরে আপনাদের কেমন মনে হয়? আমাদের খুশি, আমরা আনন্দে ওর সঙ্গে আরো যে ও আরো ভালো জায়গায় পৌঁছাক, আরো ভালো হোক, এইটাই চাই আমরা। অনেক রাত অবধি পড়াশোনা করতো, রাত 2টো 2:30 অবধিই পড়াশোনা করতো। আমাদের পিছনেই বাড়ি, আমরা উঠে দেখতাম পড়ছে, সারা হতাম সাগর পড়িসনি এখনো শুসনি, বলতে শোবো ঠাকমা, ওরা ঠাকমা হয় সম্পর্কে। তা ওইটুকুনির মধ্যে অত রাতে পড়াশোনা করেও আবার দৌড়িতে যেত, প্রায় 20 কিলোমিটার দৌড়ে আসতো, মানে খুব কষ্ট করেই ও পড়াশোনা করেছে। আমার নাম হচ্ছে সুভাষ মণ্ডল, নিশিগঞ্জ হাই স্কুলের পাশে বাড়ি, শান্তিপুর থানা, নদিয়া জেলা। যাই হোক, সাগর আমার কীভাবে যে ওর সাথে পরিচয় হলো, এবং আমি মাঠে তো বহুত দিন ধরেই প্র্যাকটিস করি, এবং আমার শরীরে যখন বিশাল প্রবলেম ছিল, সেই প্রবলেমের পর থেকে, অপারেশনের পর থেকে আমি এই দৌড়াদৌড়ি এবং যোগা ঠোগা করি। তারপর মাঠে বিভিন্ন ছেলেপেলের সাথে এইসব আমাদের নিশ্চয় যত হাই স্কুল যত ছেলে মেয়েরা মানে চাকরি পেলো, এবং ওদের সাথে আমার সাথে ওরা দৌড়িয়ে বেশিরভাগ ছেলেরাই চাকরি পেয়েছে। আমি ওদের মনে এতটাই সাহস দিতাম যে আমি 5 কিলোমিটার 48-50 মিনিটে কভার করি, তোমরা পারবে না কেন? এই মানে 24 মিনিটে 22-23 মিনিটে কভার করি 5 কিলোমিটার, তোমরা পারবে না কেন? এইভাবে ওদের সাহস দিয়ে এবং বিভিন্ন ছেলে এইভাবে চাকরি বাকরি পেয়েছে। এবং আমি ম্যারাথনটাকে আমি মনে করি আমার জীবনে একটা বড় মানে কাছের, এবং সেটাকে আমি সামনে এমনই একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো যে এরপরে যেন আমি মানে ওইটাকে কী বলে অলিম্পিকে যাওয়ার আমার আশা আছে, এবং সেরকম আমি চেষ্টা চালিয়ে যাই। আর সাগর আমার খুব পাশের লোক, একে নিয়ে আমি রাত্রি 3-3:30 4টের সময় যেভাবে পৌষ মাসে রাত্রিরে রান করতাম, তখন 18-20 কিলোমিটার রান হতো। রাতের অন্ধকারে দুজনে মিলে দৌড়াতাম, কিন্তু আমি ওকে নিয়ে দৌড়াতে গেলে আমার খুব ভয় লাগতো যে ওর মা বাবা নেই এখানে, আমি ওকে নিয়ে যাচ্ছি অন্ধকারের মধ্যে, ওকে হাত ধরে ধরে আমরা দৌড়াতাম। কিন্তু আমাদের শরীরে এতটা স্পিড ছিল, এতটা মনের জোর ছিল যে আমরা তো ভালো কাজের জন্য বেরিয়েছি, ভালো কাজ করতে বেরিয়েছি, আমাদের সামনে কোনো বিপদ আপদ আসবে না। আর আমার এতটাই মনে জোর ছিল যে আমি তো কোনো অন্যায় করছি না, আমার ভিতরে কোনো পাপও নেই। তাই সেইভাবে মনের জোরে আমি সবসময় সাগরকে নিয়ে আমি মাঠে ঘাটে যেতে, এবং এই যে বাড়িতে এত কষ্টের মধ্যে পড়াশোনা করেছে, এবং সেটা আমি দেখতে পেয়েছি। একে আমি সবসময় ফোনে ডাকতাম, ফোনে আমি কথা বলতাম, যে আমার সাথে কথা বলতো। আর এই বাড়িতে একা একা খাওয়া দাওয়া করতো, কখন কী খেত না খেত, কখন কীভাবে চলতো না চলতো, কখন কী খেত না খেত, সেসবগুলো আমি খোঁজ খবর নিতাম। এই বাজারে গিয়ে হয়তো আমার বাজারে একটা দোকান আছে, দোকানে গিয়ে কিছু কেনাকাটি করতে পারতো না, আমাকে বলতো দাদু আমার এটা এনে দাও, ওটা এনে দাও, এটা রান্না করে খাবো, ওটা রান্না করে খাবো। মাঝে মধ্যে আমাদের বাড়িতে নিয়ে ওকে খাইয়েছি। যেদিন ও বাড়ি থেকে গুজরাটে যায়, সেদিনকে ওকে আমাদের বাড়িতে নিয়ে খাইয়ে তারপর আমার বাড়ি থেকে বেরোয়। মানে আমি এতটাই খুব গর্বিত যে ও আমাকে বলতো, দাদা আমি জিজ্ঞেস করলাম দাদু তোমার পড়াশোনা এত ভালো, তবে তোমার র্যাঙ্কটা কীরকম? বললো দাদু আমার 95-এর উপরে সবসময় নাম্বার থাকবে। এবং আমি একটা মোবাইলে দেখিয়েছিল যে আমি এরপরে এই জিনিসটা হব, মানে প্রধানমন্ত্রী গিয়ে নমস্কার করতে একটা সই করে দিল, তারপরে সে প্রধানমন্ত্রী চলে আসবে, মানে এই ধরনের একটা জিনিসের জায়গা পৌঁছাবো। আমি তো লেখাপড়া কম জানি, আমি এর সম্বন্ধে বুঝতে পারি না, তা আমি এইভাবে মোবাইল দিয়ে দেখিয়েছিল। কিন্তু সাগরের এই পরিকল্পনায় আমি এখন যে কী করবো তো আমার মনে বুক ফেটে যায়, কিন্তু বলতে পারছি না। সাগর যে আমার কী কাছের লোক। আমি যেদিনকে বাড়িতে সেদিন আমি এক জায়গায় বাড়িতে গেছিলাম, কালকে রাত্রে এসেছি, আজ এর বাড়িতে ছুটে চলে এসেছি। সাগর এবছর উচ্চ মাধ্যমিকে 9ম স্থান করেছে সারা পশ্চিমবঙ্গে, কিন্তু সাগর এবং সাগরের অসমবয়সী বন্ধু দুজন দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম যে সাগর পড়াশুনোর বাইরে দাদুর সাথে তুই দৌড়াতিস, এবং একেবারে ভোর থেকে 20 কিলোমিটার করে প্রতিদিন দৌড়াতিস। তো এইটা পড়াশুনোর বাইরে এই দৌড়ানোর মোটিভেশন কোথা থেকে সাগর? দৌড়ানোর মোটিভেশন বলতে শরীরকে সুস্থ রাখার জন্য এবং স্ট্রেস রিডাকশনের জন্য মাধ্যমিকের পর থেকেই দৌড়াতে শুরু করি। আর আমার শরীর খুব মানে অনেক মোটা ছিলাম আমি, আচ্ছা, যেটা মানে ঠিকভাবে মানে শরীরের পক্ষে খুব কষ্ট হতো, মানে কোনো সাইকেলে জার্নি করা বা কোনো কিছু। সেই থেকে ভাবি যে একটু দৌড়াবো, শরীরচর্চা করবো, তাহলে শরীরটা একটু সুস্থ থাকবে। এইভাবে দৌড়াতে দৌড়াতে প্রথম দিন যেদিন মাঠে যাই, সেদিন একটা 200 মিটার ট্রাকে 2 পাক দৌড়াতে পারি, তাহলে শরীরটা কেমন মোটা ছিলাম। তারপরে আস্তে আস্তে চেষ্টা করতে করতে দৌড়াতে ওই মাঠেই 50-60 পাক মেরেছি, এবং 18 কিমি 20 কিমি সপ্তাহে একদিন রুটিনই হয়ে গিয়েছিলো যে সপ্তাহে আগে আমাদের 20 কিমি দৌড়াতে হবে।
আরে বাস, সাবাস। এই গল্পটা আমার মনে হয় আরো বেশি উদ্বুদ্ধ করবে ছাত্রছাত্রীদের, যে সাগর শুধু পড়াশুনোতে ভালো নয়, সাগর শুধু বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকে না, তার বাইরেও সাগর অনেক কিছু করে, তার মধ্যে দৌড় একটা পার্ট। এবং সাগরের অসমবয়সী বন্ধু, আপনার নামটা কি বললেন? সুভাষ কাকুর সাথে সাগর প্রতিনিয়ত দৌড়ায়। থ্যাংক ইউ আপনাদের দুজনকেই। এভাবেই এই বন্ধুত্ব বেঁচে থাকুক অসমবয়সী, এবং এভাবেই দৌড় বেঁচে থাকুক আপনাদের হাত ধরে। আমার একটা আশা আছে যে সাগর আরও অনেক বড় জায়গায় পৌঁছাক এবং ওর সাথে যেন আমি থাকতে পারি, এটাই আমার সবচেয়ে বড় জায়গা, বড় আশা। একেবারে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, সাগর ভালো ছেলে, সাগরকে হ্যাঁ ভালো ছেলে, পড়াশোনায় ভালো, আর বড় হোক, আমরা এইটাই চাই। গরিব মানুষের ছেলে, ও মানে যা চেষ্টা করেছে ওর যেন মনের আশাটা পূর্ণ হয়, যেন পরবর্তীতে আরো ভালো হতে পারে, এইটা চিন্তা। কাকিমা একটু আমরা খুশি, সাগর যেন ভালো, বলুন। পড়াশোনা যেন ভালো হয়, রেজাল্ট ভালো পায়। তুই বল পুচকি, সাগরদাকে নিয়ে কি বলবি বল। সাগর বড় হোক, সাগরের মধ্যে যেন আমরাও হতে পারি। আচ্ছা ও বলবে 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 সাগর দাদার মতো আমরা যেন হতে পারি। তুমি বলো। সাগর দাদার মতো আমরা যেন হতে পারি, আমরা লড়াই করতে পারি, আর সাগর দাদা ভালো পড়াশোনা করুক। একদম। কাকিমা? সাগর খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো আছে, ও আরো ভালো হোক। সাগর ছোটবেলা থেকে খুব কষ্ট, মা বাবার কাছে খুব কষ্ট শুরু করে অনেক কিছু পড়াশোনা করেছে, আবার এগোনোর জন্য আরো বেরোচ্ছে। বলুন। সাগর খুব কষ্ট করেই মানুষ হয়েছে, পড়ছে, খুব কষ্ট পেয়েছে, আচ্ছা এখনো যেন ভালো হয়। আপনি বলুন। বলা যাবে না। বলা যাবে না কেন? বলুন। যেরকম করছে যে আমার আরো বড় হতে পারে, আরো বড় হোক, দেখেছি আবার কষ্ট করে একদম। সাগর তুই বল বাচ্চা। সাগরের মতন আমি হতে পারি, আর সাগরের বড় দাদা তুই, সাগরের মতো আমিও যেন হতে পারি। কি অবস্থা! হ্যাঁ বল সাগর দা। ভাগ্নে